আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো পূর্ববর্তী ভিডিওতেই আমরা বাংলাদেশের আইন বিভাগ নিয়ে যাবতীয় বিষয়াদি জেনেছি। আজকে আমরা বিচার বিভাগ নিয়ে যাবতীয় যে বিষয়াদি সেটা জানবো। তা আমি বলেছিলাম লিখে নিয়ে তারপরে পড়াবো, আসলে আমার লেখার সময় সুযোগ হয়ে ওঠেনি। এই কারণে আমি আসলে আজকে ডিরেক্টলি লিখেই পড়াতে চলেছি। তো আশা করি আপনাদের জন্য ভিডিওটি উপকার বয়ে নিয়ে আসবে। তো এখন আমরা বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে যাবতীয় চলুন শুরু করি। তো প্রথমে একটি ইতিহাসের কথা বলতে হয়। তো বাংলাদেশের বিচার বিভাগের যেই ইতিহাস সেটা কিন্তু অনেক 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 পুরনো। আমি ব্রিটিশ আমল থেকে শুরু করছি। সেই সরি সেই 1793 সালের ঘটনা। 1793 সালে যখন আমাদের বিচার বিভাগ বিষয়টা ছিল, এই বিচার বিভাগ তখন আলাদা কোনো এন্টিটি ছিল না। সেই 1793 সালের আগ পর্যন্ত বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ সম্পূর্ণ একীভূত ছিল। 1793 সালে যখন লর্ড ওয়ারেন হেস্টিংস আমাদের ভাইসরয় হলেন বাংলার, তিনি কি করলেন, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন করে দিলেন। ঠিক আছে। পরবর্তীতে 1828 সালে লর্ড ওয়ারেন হেস্টিংস যিনি ছিলেন, লর্ড কর্নওয়ালিস তাহলে হচ্ছে আমাদের বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগকে আলাদা করলেন। পরবর্তীতে 1828 সালে লর্ড ওয়ারেন হেস্টিংস আবারও হচ্ছে নির্বাহী বিভাগকে বিচার বিভাগের সাথে একীভূত করে দিলেন। এবং এই সময় 1831 সালের দিকে আমাদের দেওয়ানি এবং ফৌজদারি যেই দুইটা বিষয় ছিল, মানে একটা হচ্ছে ক্রিমিনাল কোড আর একটা হচ্ছে আমাদের নর্মাল, যেটা হচ্ছে জুডিশিয়াল কোড। ঠিক আছে, নর্মাল মানে সেখানে কোনো ক্রিমিনাল কেস হয় না, মানে দেওয়ানি আর ফৌজদারি, এই দুইটা বিষয়কে হচ্ছে আলাদা করে দিলেন হচ্ছে 1831 সালে। ঠিক আছে, এই তিনটা জিনিস জানুন। পরবর্তীতে যখন বাংলাদেশের স্বাধীন হয়ে যায় বিভিন্ন চড়াই উতরাইয়ের ভিতর দিয়ে, পাকিস্তান আমল পার হয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এই যে লর্ড ওয়ারেন হেস্টিংস 1828 সালে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগকে একীভূত করে রেখেছিলেন, সেটা আর পৃথক হয়নি। কিন্তু 1995 সালের 19 নভেম্বর সাব জজ মাজদার হোসেন আমাদের বিচার বিভাগ এবং হচ্ছে নির্বাহী বিভাগ আলাদা করার জন্য মামলা করেন। ওকে, তাহলে তিনি যে মামলা করেন, এই মামলা নামটা ছিল, একটু মনে রাখবেন, এটা সম্পর্কে অনেক সময় প্রশ্ন আসে, সেটা হচ্ছে মাজদার হোসেন ভার্সেস বাংলাদেশ, মানে মাজদার হোসেন বনাম বাংলাদেশ। ঠিক আছে। এবং এই মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন হচ্ছে ব্যারিস্টার আমির উল ইসলাম। এবং এই মামলার যিনি বিচারক ছিলেন তিনি হচ্ছেন বিচারপতি মুস্তফা কামাল। ঠিক আছে। তাহলে আমরা বললাম যে 1793 সালে আমাদের লর্ড কর্নওয়ালিস যিনি ছিলেন, ইনি হচ্ছে আমাদের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করেন। পরবর্তীতে 1828 সালে আবারও ওয়ারেন হেস্টিংস এটাকে একীভূত করেন। এবং 1995 সালে পৃথকীকরণের জন্য আবারও সাব জজ মাজদার হোসেন মামলা করেন। এবং এই মামলার নাম ছিল হচ্ছে মাজদার হোসেন বনাম বাংলাদেশ। এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম হচ্ছে বাদীপক্ষের আইনজীবী ছিলেন, এবং এই মামলার বিচারপতি ছিলেন হচ্ছেন বিচারপতি মোস্তফা কামাল। তো এই মামলার কারণে আলটিমেটলি হচ্ছে 1 নভেম্বর 2007 সাল থেকে বিচার বিভাগ স্বাধীন হয়ে যায়। তখন আর নির্বাহী বিভাগের ভিতরে থাকলো না, বিচার বিভাগ স্বাধীন হয়ে যায়। এবং এই 1 নভেম্বর 2007 সাল থেকেই কিন্তু বিচার বিভাগের যে স্বাধীন পথ চলা সেটা শুরু হয়। ঠিক আছে। আর সুপ্রিম কোর্টের যেই আপিল বিভাগ, মানে আমাদের যে মামলাটা হলো, এই মামলা করার পরে সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ সেটি হচ্ছে 2 ডিসেম্বর 1999 সালে এই মামলার পক্ষে রায় দেয়। তার মানে হচ্ছে সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ থেকে বলা হয় যে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে দেওয়া হলো। ঠিক আছে। তাহলে মামলাটা হয় 1995 সালে, রায় দেয় 1999 সালে, এবং স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় 2007 সালে। আশা করি মনে থাকবে। তাহলে এটাই ছিল মোটামুটি ছোট্ট একটি ইতিহাস আমাদের বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের যে একটা গোলযোগ ছিল একসাথে। এখন আসুন আমাদের যেই যাবতীয় বিষয়াদি আছে, আমাদের যে গঠন নিয়ে জানি। তো গঠনের কথা যদি বলতে হয়, তাহলে বাংলাদেশের বিচার বিভাগকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের
সুপ্রিম কোর্ট, যেটাকে আমরা বলি হচ্ছে উচ্চতর বিচার বিভাগ, আর একটা হচ্ছে অধস্তন বিচার বিভাগ, যেখানে হচ্ছে নিম্ন আদালত সমূহ থাকে। তো আবার আমরা জানি যে উচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ আছে, একটা হচ্ছে আপিলেট বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, মানে অ্যাপিলেট ডিভিশন আর হাইকোর্ট ডিভিশন, তাই না? আর অধস্তন যে বিচার বিভাগ, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে দেওয়ানি আদালত, একটা হচ্ছে ফৌজদারি আদালত। তো এই দুইটা জিনিস কি একটু পরে আমি বলছি, ওকে? এটা নিয়ে কনফিউশন করার কোনো কারণ নেই, খুবই ইজি একটা বিষয়। তো এই দেওয়ানি আদালত আবার জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, সহকারী জজ আদালত, এতগুলো আদালত হচ্ছে আমাদের দেওয়ানি আদালতের ভিতরে থাকে। আর ফৌজদারি আদালত সম্পর্কে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দায়রা জজ আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট জজ আদালত। তো দায়রা জজ আদালতের ভিতরে আছে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ। এবং ম্যাজিস্ট্রেট আদালতকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার জন্য আর একটা হচ্ছে নন মেট্রোপলিটন এরিয়ার জন্য। তো নন মেট্রোপলিটন এরিয়ায় হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই তিনজন থাকেন। এবং মেট্রোপলিটন এলাকায় হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই তিনজন থাকেন। ঠিক আছে? তো এটি ছিল মোটামুটি আমাদের যেই আদালতসমূহ বাংলাদেশের বিচার বিভাগের অধীনে। এটাই হচ্ছে কোথায় কি আছে একটা শ্রেণীবিন্যাস। ওকে, এখন তাহলে আমরা সুপ্রিম কোর্ট থেকে শুরু করি। সুপ্রিম কোর্ট বিষয়টা কি, এখানে কি জিনিসটা হয়, এই বিষয়গুলো। ওকে, তো চলুন শুরু করি। তো একটা কথা অবশ্যই আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যেই সংবিধান, এই সংবিধানের অভিভাবক, এই সংবিধানের অভিভাবক এবং এই আমাদের যে সংবিধানের ব্যাখ্যাকারক, মানে ব্যাখ্যাকারক, এই দুইটাই কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্ট। ওকে, তার মানে আমাদের যেই সংবিধান, এই সংবিধানের ব্যাখ্যা করে এবং এর যে অভিভাবক, সেটাও কিন্তু আমাদের হচ্ছে সুপ্রিম কোর্ট। আর সংবিধানে যেই যে ব্যাখ্যা এবং যাবতীয় আইন অনুযায়ী যে দণ্ড প্রদান করা, এই দণ্ড প্রদান করার দায়িত্ব হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের। ঠিক আছে? তাহলে আমাদের বিচার বিভাগের যে সুপ্রিম কোর্ট, এটার কাজ কি? এটা হচ্ছে আমাদের সংবিধানের ব্যাখ্যা প্রদান করে এবং আমাদের অভিভাবক হিসেবে কাজ করে সংবিধানের, এবং দণ্ড প্রদান করার যে বিধানাবলী আছে সেটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট করে থাকে। ঠিক আছে? এখন কথা হচ্ছে সুপ্রিম কোর্টে যেই যাবতীয় বিষয়াদি আছে সেগুলো কিন্তু রেকর্ড করা হয়, এ কারণে দেখবেন একে বলা হয় কোর্ট অফ রেকর্ড। কোর্ট অফ রেকর্ড কেন বলা হয়? কারণ যাবতীয় যে বিষয়াদি সেটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে হচ্ছে রেকর্ড করা হয়। ঠিক আছে? আর বিচার বিভাগ সম্পর্কে তো আগেই বলতে আমি ভুলে গেছি হয়তো, সেটা হচ্ছে বিচার বিভাগ সম্পর্কে আমাদের সংবিধানের 6ষ্ঠ ভাগে আলোচনা করা হয়েছে, যেখানে হচ্ছে আমরা 94 থেকে 117 নম্বর অনুচ্ছেদ পাবো। যদি সংবিধানের বিষয়াবলী কেউ না দেখে থাকেন তাহলে আমাদের এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ওকে, এখন কথা হচ্ছে সংবিধান সম্পর্কে, আমাদের বিচার বিভাগ সম্পর্কে আরও কিছু ধারা আছে আমাদের সংবিধানে, সেই ধারাগুলো আসলে আমার একটু জানা প্রয়োজন। সেগুলো আমি আলাদা করে বলছি না, তবে আমি নাম লিখে দিচ্ছি, এগুলো আমার ওই ভিডিও থেকে দেখে নিতে পারেন। একটা হচ্ছে আমাদের 94 নম্বর ধারা, 94 নম্বর ধারা, যেখানে হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। তারপরে 95-এর 1-2, 95-এর 1-এ হচ্ছে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের যে নিয়োগ দেবেন সেটা সম্পর্কে বলা হয়েছে, এবং বিচারপতি হিসেবে নিয়োগ পেতে সুপ্রিম কোর্টের যে 10 বছরের অ্যাডভোকেটশিপ লাগবে সেটা বলা হয়েছে হচ্ছে আমাদের 95-2-এ। তারপরে ধারা 96-তে আছে হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের যে বিচারক তার হচ্ছে মেয়াদ, মানে 67 বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি পদে বহাল থাকবেন। 97 নম্বর অনুচ্ছেদে দেখবেন আছেন যে অস্থায়ী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কীভাবে হবে সেটা নিয়ে, এবং 99 নম্বর অনুচ্ছেদে আছে হচ্ছে বিচারকের অক্ষমতার কথা। এই বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে ক্লিক করে আমাদের সংবিধান বিষয়ক ভিডিওটি থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে? এখন আসি যাবতীয় বিষয়। তাহলে এখন আসলে আমরা সুপ্রিম কোর্টে ফিরে আসি। তো সুপ্রিম কোর্ট সম্পর্কে জানলাম যে এটা আমাদের সংবিধানের ব্যাখ্যা প্রদান করে এবং যাবতীয় যে দণ্ডাবলী আছে সেটা হচ্ছে এটা প্রদান করে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমাদের দেশে তাহলে বলতে পারি যে সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে আমাদের দেশে সর্বোচ্চ আদালত, আমাদের দেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ আছে, আমরা উপরেই দেখলাম। একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন মানে অ্যাপিল বিভাগ, আর একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন মানে হাইকোর্ট বিভাগ। ঠিক আছে?
এই দুটো বিভাগ সম্পর্কে আমরা দেখেছি। তো সুপ্রিম কোর্ট গঠিত হয় হচ্ছে, আমরা যদি গঠন দেখি তাহলে সুপ্রিম কোর্ট গঠিত হয় হচ্ছে একজন প্রধান বিচারপতি এবং সেই সাথে অন্যান্য বিচারকদের নিয়ে। এটা কিন্তু আমাদের সংবিধানের 94 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। আমি আগেই বললাম যে অনুচ্ছেদগুলো আমার পূর্ববর্তী ভিডিও থেকে দেখে নিন, আমার সংবিধান বিষয়ক যে ভিডিও আছে সেখান থেকে, ঠিক আছে। তো এখন এই প্রধান বিচারপতি নিয়ে কিছু বিষয় জানা দরকার। আমাদের দেশের প্রথম যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, এই প্রথম প্রধান বিচারপতি ছিলেন হচ্ছে আবু সাদাত মোহাম্মদ সায়েম। আবু সাদাত মোহাম্মদ সায়েম, ঠিক আছে। আর বর্তমান প্রধান বিচারপতিকে, যিনি হচ্ছে এই কোটার পক্ষে রায় দিলেন, ওবায়দুল হাসান। এই ওবায়দুল হাসান হচ্ছে 24তম, ঠিক আছে। ইনি হচ্ছে 24তম প্রধান বিচারপতি। এবং প্রথম হিন্দু একজন বিচারপতি ছিলেন, তার সম্পর্কে একটু জানা ভালো। প্রথম হিন্দু সুরেন্দ্র কুমার সিনহা, যদিও তিনি পরবর্তীতে পদত্যাগ করেন। ইনি হচ্ছে প্রথম হিন্দু বিচারপতি, ঠিক আছে। তাহলে প্রথম বিচারপতি ছিলেন হচ্ছে আবু হাসনাত মোহাম্মদ সায়েম, বর্তমানে ওবায়দুল হাসান যিনি 24তম, এবং প্রথম ছিলেন হচ্ছে সুরেন্দ্র কুমার সিনহা, ঠিক আছে। এগুলো থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে, একটু জানা প্রয়োজন। আর আমাদের বাংলাদেশের ইতিহাসে আপিল বিভাগ যেটা আছে, প্রথম নারী বিচারপতি ছিলেন হচ্ছে নাজমুনারা সুলতানা, ঠিক আছে। এবং দ্বিতীয় নারী বিচারপতি একজন ছিলেন, তিনি হচ্ছে জিনাতারা। এবং একজন হিন্দু যিনি হচ্ছে তৃতীয় এবং প্রথম হিন্দু নারী বিচারপতি, হচ্ছে কৃষ্ণা দেবনাথ, ঠিক আছে। এগুলো থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে, এই কারণে আমি বলে দিলাম। এখন আসুন ইনাদেরকে একটু আমরা দেখি। এই যে ইনি হচ্ছে আমাদের বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, যিনি হচ্ছে 1916 থেকে 1997 সাল পর্যন্ত জীবিত ছিলেন। তিনি বাংলাদেশের প্রখ্যাত আইনবিদ এবং প্রথম প্রধান বিচারপতি, ঠিক আছে। তিনি হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি এবং তিনি বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে নভেম্বর থেকে এত পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার মানে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবেও কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন 2 বছরের জন্য, ঠিক আছে। আর ইনি হচ্ছে আমাদের জিনাতারা সুলতানা, যিনি হচ্ছে বাংলাদেশের প্রথম নারী বিচারপতি। আর ইনি হচ্ছে বর্তমান ওবায়দুল হাসান, যিনি হচ্ছে বর্তমান 24তম আমাদের বিচারপতি, ঠিক আছে। এবার আসুন ফিরে আসি আমরা নিজেদের পড়াই। তাহলে এইগুলো সম্পর্কে আমরা জেনে ফেললাম। এখন আসুন আমাদের যেই বিচারপতি নিয়োগের প্রক্রিয়া, এটা তো আমি সংবিধানটা পড়লে আপনারা বুঝতেই পারবেন, যেখানে আমি অন্য একটা ভিডিওতে বলে রেখেছি, দেখতে বললাম আপনাদেরকে। কিন্তু কয়েকটা কথা আমি বলে দিই যে রাষ্ট্রপতি কিন্তু কারোর পরামর্শ না নিয়ে প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতির পরামর্শ অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন। এটা কিন্তু আমাদের সংবিধানের 48-3 বলা আছে যে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ না করে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেবেন এবং পরবর্তীতে প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেই তিনি অন্যান্য যে বিচারপতি আছে তাদেরকে হচ্ছে নিয়োগ দেবেন। এবং প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন কিন্তু রাষ্ট্রপতি, এবং অন্যান্য যে বিচারপতি আছে তাদেরকে শপথ পড়াবেন হচ্ছে প্রধান বিচারপতি। এবং বিচারণ সংখ্যা, মানে সংখ্যা কতটা হবে সেটাও নির্ধারণ করে দেবেন হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, ঠিক আছে। এবং সুপ্রিম কোর্টের বিচারক হওয়া নিয়ে একটা যোগ্যতা আছে, এটা একটু জেনে রাখবেন, এটা থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে, তার মানে নাগরিক হতে হবে বাংলাদেশের। 2 হচ্ছে সুপ্রিম কোর্টে অ্যাটলিস্ট 10 বছর অ্যাডভোকেসির অভিজ্ঞতা থাকতে হবে, মানে 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আর 3 হচ্ছে বাংলাদেশের কোনো বিচার বিভাগীয় পদে 10 বছর আসীন থাকতে হবে। এই 3টা, মানে বাংলাদেশের নাগরিক হতে হবে, 10 বছর অ্যাডভোকেসির অভিজ্ঞতা থাকতে হবে, বাংলাদেশের কোনো বিচার বিভাগীয় পদে অনূন্য 10 বছর আসীন থাকতে হবে। এই 3টা হচ্ছে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হওয়ার যোগ্যতা। এখন বিচারপতিদের শৃঙ্খলা নিয়ে আমাদের 116 নম্বর অনুচ্ছেদে বলা আছে আমাদের হচ্ছে সংবিধানের, এবং শৃঙ্খলার যে বিধান এটা ন্যস্ত থাকে হচ্ছে আমাদের রাষ্ট্রপতির উপরে। তাহলে কি বললাম?
সবগুলো মনে রাখবেন। একটা হচ্ছে 48(3) বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত রাষ্ট্রপতি আমাদের প্রধান বিচারপতি নিয়োগ করবেন এবং প্রধান বিচারপতির পরামর্শ মতে অন্যান্য বিচারপতিদেরও তিনি নিয়োগ করবেন। প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে শপথ পড়াবেন হচ্ছে আমাদের প্রধান বিচারপতি। এবং বিচারপতি হওয়ার যোগ্যতা হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে, অনূন্য 10 বছর হচ্ছে আমাদের অ্যাডভোকেসির অভিজ্ঞতা থাকতে হবে, আর 10 বছর বাংলাদেশের কোনো বিচার বিভাগীয় পদে আসীন থাকা লাগবে। ঠিক আছে। এবং 116 নম্বর অনুচ্ছেদে আমাদের সংবিধানের বলা হয়েছে রাষ্ট্রপতির শৃঙ্খলা বিধান, এবং এই শৃঙ্খলা বিধান ন্যস্ত থাকে হচ্ছে আমাদের রাষ্ট্রপতির উপরে। ঠিক আছে। এখন একটা কথা আমাদের জানা দরকার যে বর্তমানে আমাদের যে আপিল বিভাগ আছে, বর্তমানে আপিল বিভাগে বিচারক সংখ্যা হচ্ছে 8 জন। বর্তমানে এটা আছে কেমন, তো কিন্তু কথা হচ্ছে এটা বারবার চেঞ্জ হয়। তো আমি এখানে বর্তমানে যেটা আছে সেটা বলে দিলাম, কিন্তু আপনারা যখন পড়বেন তখন একটু যদি অনেকদিন পরে ভিডিওটি দেখেন তাহলে একটু সার্চ দিয়ে সুপ্রিম কোর্ট থেকে সার্চ দিয়ে দেখে নেবেন বর্তমানে তখন কতজন থাকবে। ঠিক আছে, মানে এটা বারবার চেঞ্জ হয়। এই সর্বশেষ 25শে এপ্রিল, এই 24 সালের 25শে এপ্রিল, আগে 5 জন ছিল কেমন, 25শে এপ্রিল হচ্ছে আরও 3 জন আমাদের নতুন শপথ নিয়েছে, তার মাধ্যমে বর্তমানে হচ্ছে আমাদের 8 জন। ঠিক আছে। এখন আসি, এটা গেল, তাহলে আপিল বিভাগের বিষয়টা বললাম। এখন আছি অ্যাটর্নি জেনারেল বলে একটা কথা আছে, তাই না? অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের সরকার যে পক্ষ, সরকার পক্ষের প্রধান কৌঁসুলি। তাই না? এখন প্রথম বাংলাদেশের যেই অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি হচ্ছে এইচ.এম. খন্দকার। এটা একটু মনে রাখবেন। তাহলে অ্যাটর্নি জেনারেলকে আমাদের সরকার পক্ষের প্রধান কৌঁসুলি, এবং প্রথম যিনি ছিলেন তিনি হচ্ছেন এইচ.এম. খন্দকার। ঠিক আছে। তো এটাই ছিল মোটামুটি হচ্ছে সুপ্রিম কোর্ট নিয়ে। আর আর সেরকম কিছু নেই সুপ্রিম কোর্ট নিয়ে। বাকি বিষয়গুলো হচ্ছে আমরা অধস্তন আদালত নিয়ে জানবো। ঠিক আছে। আচ্ছা, এবার আসি। এটা তো বলেছি আমি বিচারপতি অপসারণের ক্ষমতা, এই বিষয়গুলো আমাদের একটু জানা প্রয়োজন। ঠিক আছে। তো বিচারপতি অপসারণের ক্ষমতা নিয়ে আমি বাংলাদেশের সংবিধানের যে সংশোধনী, এই সংশোধনীতে আমি বলে রেখেছি, যারা দেখেননি এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো তারপরে অল্প করে আমি একটু বলে দিচ্ছি। বিচারপতি অপসারণের ক্ষমতা 1972 সাল পর্যন্ত, 1972 সাল পর্যন্ত ছিল হচ্ছে সংসদের হাতে। মানে সংসদ থেকে ঠিক করা হতো যে কোনো একটা বিচারপতিকে কোনো কারণে অপসারণ করা হবে কিনা। পরবর্তীতে সংবিধানের 4র্থ সংশোধনী যখন হয়, মানে 1975 সালে, তখন সেই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়ে যায়। ঠিক আছে। এটা 4র্থ সংশোধনী ছিল সংবিধানের। ঠিক আছে। তারপরে পরবর্তীতে যখন 5ম সংশোধনী হয় 1979 সালে, এই 1979 সালে আমাদের সুপ্রিম জুডিশিয়াল যে কাউন্সিল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এর উপরে ন্যস্ত হয়ে যায় বিচারপতি অপসারণের ক্ষমতা। এটি ছিল হচ্ছে আমাদের 5ম সংশোধনী। ঠিক আছে। পরবর্তীতে 2014 সালে আমাদের 16তম সংশোধনী হয়, আপনারা জানেন। তো এটা আবারও সংসদের হাতে ন্যস্ত হয়ে যায়। তাহলে 4টা বিষয় দেখলাম। 1972 সালে সংসদের হাতে ছিল, রাষ্ট্রপতির হাতে আসে 4র্থ সংশোধনীর মাধ্যমে 1975 সালে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে যায় 5ম সংশোধনীর মাধ্যমে 1979 সালে, পরবর্তীতে সংসদের হাতে ফিরে আসে 16তম সংশোধনীর মাধ্যমে, 2014 সালে। ঠিক আছে। এই বিষয়টা একটু জেনে রাখবেন, আমি ডিটেলস এখানে বলে রেখেছি, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন হচ্ছে অধস্তন যে আদালতগুলো আছে তার ভিতরে আছে দেওয়ানি আদালত, তারপরে ফৌজদারি আদালত আছে, এবং যাবতীয় বিষয় আছে সেগুলো নিয়ে এখন অল্প অল্প করে আমরা জানি। তো প্রথমে আসুন হচ্ছে আমাদের দেওয়ানি আদালত। এখন দেওয়ানি মামলা বলতে কি বোঝায় আপনারা জানেন কি? দেওয়ানি বলতে মেইনলি আমাদের দেশের প্রেক্ষাপটে বোঝায় হচ্ছে যেগুলোতে কোনো ক্রিমিনাল কেস হয় না। তার মানে মেইনলি হচ্ছে জমি জমা সম্পর্কিত মামলা। জমি নিয়ে দুজনের ভিতরে বিরোধ বাঁধলো, সেইখানে যে মামলাটা হয় সেটা হচ্ছে আমরা দেওয়ানি মামলা বুঝি। এবং দেওয়ানি মামলাগুলো যেখানে সমাধান করা হয় সেটা হচ্ছে দেওয়ানি আদালত। তো এই জমি জমা সংক্রান্ত বিষয়াদি ছাড়াও এখানে ক্ষতিপূরণ, তারপরে আমাদের ঋণ চুক্তি,
তারপরে যাবতীয় অধিকার, তারপরে পদবি, এই সংশ্লিষ্ট যে মামলাগুলো আছে সেগুলো কিন্তু দেওয়ানি আদালতেই হচ্ছে দেখা হয়। তো এটাকে ইংরেজিতে বলা হয়েছে সিভিল কোর্ট। তো দেওয়ানি আদালত 1887 সালে সিভিল কোর্ট অ্যাক্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়। তাহলে দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1887 সালে সিভিল কোর্ট অ্যাক্ট দ্বারা। তো দেওয়ানি মামলার রায়কে বলা হয় হচ্ছে পাবলিক দলিল। এবং দেউলিয়া আইন বলে একটা কথা আছে, এটা একটু মনে রাখবেন, দেউলিয়া আইন, সেটা মজাদার, এখানে বলে দিচ্ছি। দেউলিয়া আইন 31 ডিসেম্বর 1997 সালে পাস হয়। ঠিক আছে, তো এটা ছিল দেওয়ানি আদালত সম্পর্কে মোটামুটি অল্প একটু, যেটা একটু জানার প্রয়োজন ছিল। তাহলে দেওয়ানি আদালত কি? দেওয়ানি আদালত হচ্ছে আমাদের নন ক্রিমিনাল যে আদালত, মানে সিভিল কোর্ট, যেখানে জমি জমা, ক্ষতিপূরণ, ঋণ চুক্তি, কোনো পদবি, কোনো অধিকার, এই সম্পর্কে যে মামলাগুলো হয়ে থাকে। এবং এই দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হচ্ছে 1887 সালে সিভিল কোর্ট অ্যাক্ট দ্বারা। ঠিক আছে, আর দেউলিয়া আইন নিয়ে একটু বললাম। দেউলিয়া আইন হচ্ছে আমাদের পাস হয় 31 ডিসেম্বর 1997 সালে। ঠিক আছে, এখন আসুন ফৌজদারি আদালত। তাহলে কি ফৌজদারি মানে কি? দেওয়ানি যা তার ঠিক উল্টো। তার মানে কি? দেওয়ানির উল্টো কি? দেওয়ানির উল্টো হচ্ছে আমাদের ফৌজদারি। তার মানে কি? ওইখানে তো ক্রিমিনাল কেস ছিল না, এখানে কি হবে? ক্রিমিনাল কেস। তার মানে যেইখানে ক্রিমিনাল কেস হবে সেইটাই হচ্ছে ফৌজদারি। ঠিক আছে, এটাকে বলা হয় ক্রিমিনাল কোর্ট। এখানে কি হয়? আমাদের কোনো মারামারি, খুন, মারামারি, চুরি, ডাকাতি, মানে এই যাবতীয় যে বিষয়াদি, এই বিষয়গুলো এখানে ডিল হয়। তো ফৌজদারি আদালত হচ্ছে দুই প্রকার, আগে বলেছে, একটা হচ্ছে দায়রা জজ আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। তো দায়রা জজ আদালতে হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার যে মামলা, এটার কিন্তু বিচার হয় না, একটু মনে রাখবেন। দায়রাতে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় না। রাষ্ট্রদ্রোহিতার মামলার বিচার হয় না। ঠিক আছে, আচ্ছা। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, আমাদের যে 3টা পার্বত্য জেলা, মানে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এখানে কিন্তু আগে দায়রা জজ আদালত ছিল না। এটি প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে 1 জুলাই 2008 সালে। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন যে আমাদের 3 পার্বত্য জেলা, সেখানে হচ্ছে জেলা এবং দায়রা জজ আদালত প্রতিষ্ঠা হয়েছে হচ্ছে 2008 সালের 1 জুলাই। তো এটাই ছিল মোটামুটি হচ্ছে ফৌজদারি আদালত সম্পর্কে। এখন আরও কিছু বিষয়াদি আছে যেগুলো আমাদের হচ্ছে জানা দরকার। একটা হচ্ছে পারিবারিক আদালত। তো পারিবারিক আদালত বিষয়টা হচ্ছে পরিবারের যে গোলযোগগুলো আছে, যেমন আমাদের মুসলিম পরিবার আইন সম্পর্কে পরবর্তী ভিডিওতে বলেছি, এইসব বিষয়গুলো হচ্ছে এইখানে হচ্ছে ডিল হয়। তো পারিবারিক আদালত একটা অর্ডিন্যান্সের মাধ্যমে তৈরি হয়। সেই অর্ডিন্যান্সটা হচ্ছে পারিবারিক আদালত অর্ডিন্যান্স। পারিবারিক আদালত অর্ডিন্যান্স। এই পারিবারিক আদালত অর্ডিন্যান্স পাস হয় হচ্ছে 1985 সালে। এটা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ। ওকে, তো পারিবারিক আদালত গঠিত হয় হচ্ছে মুসলিম পরিবার আইন অনুসারে, মুসলিম পরিবার আইন। আর এই মুসলিম পরিবার আইন পাস হয় হচ্ছে 1961 সালে। পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছি কিন্তু 1961 সালে। তো পারিবারিক আদালত 5টি জিনিস হচ্ছে নিষ্পত্তি করে, 5টি জিনিস এখানে ডিল হয়। একটা হচ্ছে আমাদের বিবাহ বিচ্ছেদ, তার মানে কি তালাক, যেটাকে আমরা এক কথায় বলি। 2 হচ্ছে আমাদের দাম্পত্য অধিকার পুনরুদ্ধার। 3 হচ্ছে আমাদের দেনমোহরের যে বিষয়টি আছে মুসলিমদের বিয়েতে, দেনমোহর। 4 হচ্ছে আমাদের বিয়ের পরে যে ভরণ পোষণের বিষয়টা আছে, সেটা ভরণ পোষণ। আর 5 হচ্ছে অভিভাবকত্ব। এই 5টি বিষয় হচ্ছে আমাদের পারিবারিক আদালতে হচ্ছে ডিল হবে। ঠিক আছে, এটা হচ্ছে অধস্তন একটা আদালত। তারপরে আসুন পরিবেশ আদালত। তো পরিবেশ আদালত নিয়ে একটু জানা দরকার। এই যে পরিবেশ আদালত বিষয়টা কি? এখানে হচ্ছে 2000 সালে
পরিবেশ আইন পাস হয়, এটা বলেছি আমি পরবর্তী ভিডিওতে। পরিবেশ আদালত আইন পাস হয়। তো এই পরিবেশ আদালত আইন পাস হওয়ার মাধ্যমে আমাদের পরিবেশ যে আদালত সেটি গঠিত হয়। তো সমগ্র দেশের জন্য ঢাকায় পরিবেশ আপিল আদালত প্রতিষ্ঠিত হচ্ছে 2005 সালে। ঢাকায় সমগ্র দেশের জন্য প্রতিষ্ঠা হচ্ছে ঢাকায় 2005 সালে, কিন্তু পরিবেশ যেই আদালত আইন সেটি পাস হচ্ছে 2000 সালে। তো বর্তমানে পরিবেশ আদালত হচ্ছে 3টা জায়গায়, 3টা পরিবেশ আদালত রয়েছে। একটা হচ্ছে আমাদের ঢাকাতে অবশ্যই, একটা হচ্ছে চট্টগ্রামে, আর আরেকটা হচ্ছে সিলেটে। তো এই 3টি জায়গায় হচ্ছে আমাদের পরিবেশ আদালত রয়েছে। ওকে, এখন আসুন শ্রম আদালত নিয়ে একটু জানি। তো শ্রম আদালত হচ্ছে এইখানে যেই মামলাগুলো ডিল হয় সেখানে হচ্ছে আমাদের দেওয়ানি কার্যবিধি অনুসরিত হয় বা অনুসরণ করা হয়। তার মানে শ্রম আদালতে আমাদের দেওয়ানি যে কার্যবিধি সেটি অনুসরণ করে মামলা নিষ্পত্তি করা হয়। তো বর্তমানে বাংলাদেশে 10টি শ্রম আদালত রয়েছে, 10টি। ঠিক আছে, এই 10টি কোথায়? ঢাকাতে আছে আমাদের 3টা, চট্টগ্রামে 2টা আছে, তারপরে আমাদের খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর, এই জায়গাগুলোতে একটা আছে। তাহলে মোট হচ্ছে 10টা। ঠিক আছে, এই 10টা শ্রম আদালত বর্তমানে হচ্ছে বাংলাদেশে রয়েছে। তো শ্রম আদালত গঠিত হয় কিভাবে? 3জন সদস্য নিয়ে। 3জনের ভিতরে একজন চেয়ারম্যান থাকে এবং 2জন সদস্য থাকে। এই একজন চেয়ারম্যান, 2জন সদস্য সহ মোট 3জন নিয়ে একটা শ্রম আদালত গঠিত হয়। ঠিক আছে, এটি ছিল মোটামুটি হচ্ছে আমাদের শ্রম আদালত নিয়ে। এখন আসুন বাংলাদেশ বার কাউন্সিল। আমাদের যেমন ডক্টরদের কথা যদি বলি, তাহলে ডক্টরদের যখন যেই প্র্যাকটিসের জন্য যেই রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে যেই সার্টিফিকেট, সেটা দিয়ে থাকে হচ্ছে বিএমডিসি, মানে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। তো একইভাবে এই উকিলদের ক্ষেত্রে, মানে অ্যাডভোকেটদের ক্ষেত্রে যারা আইন পেশায় নিযুক্ত, এদের ক্ষেত্রে এটা দিয়ে থাকে হচ্ছে বার কাউন্সিল। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন বার কাউন্সিলের, যদি অত স্পষ্ট না, গুগল থেকে ডাউনলোড করা কত ভালো পাবো, তাই না? তো এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1972 সালে। এই বার কাউন্সিল হচ্ছে বাংলাদেশ আইনজীবী ও বার কাউন্সিল আদেশ 1972 সালের অধীনে গঠিত হয়। কোন আইন অনুসারে? বাংলাদেশ আইনজীবী ও বার কাউন্সিল আদেশ। বাংলাদেশ আইনজীবী ও বার কাউন্সিল আদেশ 1972, এই আইনের অধীনে হচ্ছে আমাদের বার কাউন্সিল প্রতিষ্ঠা হয়। তো এটি কিন্তু একটা স্বায়ত্তশাসিত সংস্থা। ওকে, এটি একটি স্বায়ত্তশাসিত সংস্থা, মানে এইখানে সরকারের কোনো হাত নেই, এখানে ওনারা যা খুশি তাই করে ফেলতে পারেন। তো কাউন্সিলের সদস্য, বার কাউন্সিলের যে সদস্য, এটা হচ্ছে 15 জন। সভাপতি থাকে হচ্ছে একজন অ্যাটর্নি জেনারেল। সভাপতি হচ্ছে প্রধান আইন কর্মকর্তা আর কি। প্রধান আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, আর বাংলাদেশের আইনজীবী হওয়ার সর্বনিম্ন বয়স 21 বছর, এটি একটু মনে রাখবেন। বাংলাদেশে যদি কেউ আইন পেশায় নিযুক্ত হতে চায় তাহলে তার বয়স সর্বনিম্ন 21 বছর হওয়া লাগবে। ঠিক আছে, এটা গেল। এখন আরও কিছু বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে, আচ্ছা এটা বলা দরকার, বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছেন AM আমিন উদ্দিন, এই ভদ্রলোক, যিনি হচ্ছে বাংলাদেশের 16তম অ্যাটর্নি জেনারেল। আর প্রথম কে ছিলেন সেটা কিন্তু আমি বলেছি একটু আগেই, কে ছিলেন? HM খন্দকার। ঠিক আছে, এখন আসুন জুডিশিয়াল সার্ভিস কমিশন, এটা নিয়ে একটু জানা দরকার। জুডিশিয়াল সার্ভিস কমিশন এবং সেই সাথে হচ্ছে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট,
যেটাকে আমরা কি বলি, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট বা জাতি বলে এটাকে। আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে আমাদের জুডিশিয়াল সার্ভিস কমিশন। এই জুডিশিয়াল সার্ভিস কমিশন কি, এটা আবার আলাদা। এই জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা হচ্ছে 2007 সালে, ঠিক আছে। তাহলে জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা হচ্ছে 2007 সালে। আর আমাদের যেই কি বলে এটাকে, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, এটা প্রতিষ্ঠা হচ্ছে 1996 সালে। কিন্তু এই দুইটা প্রতিষ্ঠা কিন্তু একই বিল্ডিংয়ে। দেখুন, এই নিচে হচ্ছে জাতি, উপরে হচ্ছে প্রশিক্ষণ ইনস্টিটিউট, জুডিশিয়াল সার্ভিস কমিশন, দুইটা একই বিল্ডিংয়ে, ঠিক আছে। তো তাহলে 1996 সালে প্রতিষ্ঠা হচ্ছে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, এটা নিয়ে আগে বলি। তো এটার উদ্দেশ্য হচ্ছে বিচারকদের যে প্রশিক্ষণ এটা প্রদান করা। তাহলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট 1996 সালে প্রতিষ্ঠা হয় এবং এটা হচ্ছে বিচারকদের প্রশিক্ষণ দিয়ে থাকে, ওকে। আর জুডিশিয়াল কাউন্সিল যেটা আছে আমাদের, জুডিশিয়াল সার্ভিস কমিশন, এটা হচ্ছে 2007 সালে প্রতিষ্ঠিত হয় এবং এইখানে হচ্ছে ঢাকায় অবস্থিত। এটা তো অবশ্যই, এটি ঢাকায় অবস্থিত এবং এর চেয়ারম্যান হচ্ছে আপিল বিভাগের একজন বিচারপতি। আপিল বিভাগের একজন বিচারপতি, ঠিক আছে। তাই আপিল বিভাগের একজন বিচারপতি হচ্ছে আমাদের এই জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রধান বা চেয়ারম্যান নিযুক্ত হয়ে থাকেন। তো এখানে একটা পরিচালনা কমিটি আছে। পরিচালনা কমিটি হচ্ছে চেয়ারম্যান প্লাস 10 জন সদস্য, মোট 11 জন নিয়ে গঠিত হয়। তো বর্তমান যিনি চেয়ারম্যান, তিনি হচ্ছে বিচারপতি হাসান ফয়েজউদ্দিন সিদ্দিকী। একটা কথা বলে রাখি, এটা আমার অনেক দিনের আগের তথ্য, প্রায় 2-3 বছর আগের। আমি শিওর না এখন কে আছেন, তো আপনারা চাইলে একটু গুগলে সার্চ দিয়ে অথবা জুডিশিয়াল কাউন্সিল সার্ভিস কমিশন সার্চ দিয়ে একটু দেখে নিতে পারেন, কেমন এটা ইনি এখনও বহাল আছে কিনা বা অন্য কেউ আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের জুডিশিয়াল সার্ভিস কমিশন সম্পর্কে, আর হচ্ছে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট সম্পর্কে। এখন বিচার বিভাগ সম্পর্কিত সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা, এটা আমি বলে দিয়েছি, এটা আমাদের ওই ভিডিওটি দেখে নিন। সংবিধান সম্পর্কিত যে ভিডিওটি সেটা বিচারপতি অবসানের ক্ষমতা, এটা নিয়ে আমি বলে ফেলেছি। এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের জানা প্রয়োজন। যেমন বাংলাদেশ স্থানীয় শাসন অর্ডিন্যান্স, যদি এটা আমি পরবর্তী ভিডিওতে বলবো, বাংলাদেশ স্থানীয় শাসন অর্ডিন্যান্স, এটা হচ্ছে 1976 সালে পাস হয়, ঠিক আছে। 75 হয়ে গেছে, এটা হচ্ছে 1976 সালে হচ্ছে বাংলাদেশ স্থানীয় শাসন আইন অর্ডিন্যান্স পাস হয়, এটা একটু মনে রাখবেন। আর বাংলাদেশ দণ্ডবিধি প্রণীত হয় যেটাকে আমরা বলে থাকি দ্য পেনাল কোড, এটি হচ্ছে 1960 সালে, ঠিক আছে। আর একটা হচ্ছে ক্রিমিনাল প্রসিজিওর কোড, তার মানে হচ্ছে ফৌজদারি কার্যবিধি, যেটাকে আমরা সিআরপিসি বলি। এই ফৌজদারি কার্যবিধি বাংলায় বলি, এই ফৌজদারি কার্যবিধি শুরু হয় হচ্ছে 1818 সালে, কিন্তু ব্রিটিশদের থেকে গ্রহণ করা হয়েছে এই বিষয়গুলো, ঠিক আছে। আর আমি যখন ম্যাজিস্ট্রেট আদালত নিয়ে বলছিলাম, তখন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখবেন যে স্বাধীন বিচার বিভাগ হতে প্রথম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি করা হয় হচ্ছে 655 জন। তার মানে স্বাধীন বিচার বিভাগ যখন স্বাধীন হয়, এই স্বাধীন হওয়ার পর থেকে আমরা 655 জন হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করি এবং এই 655 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভিতরে 600টি হচ্ছে জুডিশিয়াল
এবং বাকি যে 55 জন, এই 55 জন হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এর গুরুত্বপূর্ণ তথ্য, ওকে। তার মানে বিচার বিভাগ যখন স্বাধীন হয় তখন থেকে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 655টি পদ সৃষ্টি করি, যার ভিতরে জুডিশিয়াল হচ্ছে পিওর 600 জন এবং 55 জন হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওকে। এবং ঢাকায় যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি, এই ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি চালু হয় হচ্ছে 1979 সালে, ঠিক আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলি না আমরা, মানে ঢাকা তো একটা মেট্রোপলিটন এলাকা। তো এইখানে যে ম্যাজিস্ট্রেসি, এটা চালু হয় হচ্ছে 1979 সালে। তারপরে আসুন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে বলে ফেলেছে না, এখানে হচ্ছে কে কে থাকে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পরিচালক থাকে হচ্ছে চেয়ারম্যান এবং সেই সাথে হচ্ছে 10 জন সদস্য। তো এই যে সদস্যের কথা বললাম না, সদস্যদের ভিতরে একজন থাকে হচ্ছে প্রধান বিচারপতি, প্লাস পরবর্তী 2 জন বিচারপতি, সিনিয়র বিচারপতি, ওকে। তার মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য থাকে হচ্ছে প্রধান বিচারপতি প্লাস পরবর্তী 2 জন সিনিয়র বিচারপতি, ওকে। আর পরিচালনা কে করেন, একটু চেয়ারম্যান করেন এবং বাকি 10 জন যে সদস্য। বর্তমানে প্রধানকে, এটা বলে ফেললাম ওই যে আমি। তাহলে এইটা গেল। তো এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের বিচার বিভাগ নিয়ে যাবতীয় বিষয়াদি, এটা বলে ফেলেছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি কিছুটা হলেও শিখতে পেরেছেন। পরবর্তী ভিডিওটাতে আমরা হচ্ছে বাংলাদেশের শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ নিয়ে ডিটেলস এবং সেই সাথে হচ্ছে আমাদের স্থানীয় শাসন যেটা আছে এটা নিয়ে ডিটেলস জানবো, এবং পরবর্তী ভিডিওটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি দেখার পরে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।